ওয়েলকাম টু এসবি জিওগ্রাফি ক্লাস। আজকে চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে, সেটি হচ্ছে ওজোন স্তর। আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম বায়ুমণ্ডলের স্তর বিভাজন পড়ার সময় যে ওজোন স্তর সম্পর্কে একটা নতুন ভিডিও বানিয়ে আমি সেটা দিয়ে দেবো। তো প্রথমে হচ্ছে ওজোন স্তরটি আমরা কি সেটা জানবো। ওজোন স্তর হচ্ছে ওজোন গ্যাসের একটি স্তর। ওজোন কথাটা এসছে OZONE, ওজোন কথা থেকে, যার অর্থ হচ্ছে স্মেল অর্থাৎ গন্ধ। তো এই গ্যাসটির গন্ধ কেমন? এই গ্যাসটির গন্ধ হচ্ছে একটু আষ্টে গন্ধযুক্ত, আষ্টে গন্ধ। বর্ণ কেমন? পয়েন্টের ভিত্তিতে আলোচনা করব, তোমরা পয়েন্টের ভিত্তিতেই উত্তর লিখবে। ওজোন স্তর সম্পর্কে জানার আগে আমরা কিছুটা ওজোন গ্যাস সম্পর্কে জেনে নেব। ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3। বর্ণ কেমন? না হালকা নীলাভ, হালকা নীলাভ বর্ণ, নীলাভ বর্ণ। এরপর হচ্ছে এই ওজোন গ্যাসের সম্পর্কে প্রথম যিনি ধারণা দিয়েছিলেন তার নাম হচ্ছে, প্রথম ধারণা দিয়েছিলেন, ধারণা দেন CF স্কোনবি বলে একজন বিজ্ঞানী। স্কোনবি নামে একজন বিজ্ঞানী, তিনি প্রথম বলেছিলেন যে ওজোন নামে একটি গ্যাস আছে এবং তিনি এই O3 সংকেতটিও তিনি দিয়েছিলেন। স্কোনবি O3 সংকেতটাও দিয়েছিলেন। এরপর যিনি এই গ্যাসটি সম্পর্কে সম্পূর্ণভাবে ব্যাখ্যা দেন তিনি ছিলেন অন্য একজন। সম্পূর্ণ ব্যাখ্যা দেন ডবসন নামের একজন বিজ্ঞানী, এবং এই ডবসনের নাম অনুযায়ী এই গ্যাসটিকে ঘনত্ব মাপা হয়। এই গ্যাসটির ঘনত্ব মাপা হয় কোন এককে? না ডবসন এককে। ডবসন এককে এই গ্যাসটির ঘনত্ব মাপা হয় ডবসন এককে, DU অর্থাৎ ডবসন একক। ডবসনের নাম অনুযায়ী এই গ্যাসটির ঘনত্ব মাপা হয় ডবসন এককে, যার নাম হচ্ছে DU। এবং ওজোন গ্যাসের ঘনত্ব মাপার যে যন্ত্র, ঘনত্ব মাপার যন্ত্রের নাম ওজোন গ্যাসের ঘনত্ব মাপার যে যন্ত্র, সেই যন্ত্রটির নাম হচ্ছে ডবসন স্পেকট্রোমিটার। এখানে ওজোন গ্যাস এবং ওজোন স্তর সম্পর্কে যাবতীয় তথ্য যতটা সম্ভব আমি এখানে দিয়ে দেব। ওই গ্যাসটির ঘনত্ব মাপার যে যন্ত্র তার নাম হচ্ছে ডবসন স্পেকট্রোমিটার। এরপর হচ্ছে অবস্থান। তাহলে আমরা বায়ুমণ্ডলের স্তর পড়ার সময় আগে জেনেছিলাম যে এই গ্যাসটি কোথায় অবস্থান আছে। এই গ্যাসটির অবস্থান হচ্ছে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারের কোন জায়গায়? না স্ট্র্যাটোস্ফিয়ারের স্ট্র্যাটোস্ফিয়ারের 15 বা 20 থেকে, কোনো বইয়ে 15 থেকে দেওয়া আছে, কোনো বইয়ে 20 থেকে দেওয়া আছে। ঠিক আছে, 15 বা 20 থেকে মোটামুটিভাবে বলা যায় 30 কিলোমিটার, 30 কিমি। তাহলে আমি এখানে বলছি 20 থেকে 30 কিমি, এইটার মধ্যে অবস্থান করছে আমাদের ওজোন স্তর বা ওজোন গ্যাস। ঠিক আছে, এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে ওজোন গ্যাসের গুরুত্ব। তো আমাদের এই যে ওজোন গ্যাসটা রয়েছে, এই গ্যাসটার গুরুত্ব কি, এর কাজ কি? ওজোন গ্যাসের আমাদের যে প্রধান কাজ, ওজোন গ্যাসের আমাদের যে গুরুত্ব, সেটা হচ্ছে ওজোন গ্যাসের 1 নম্বর গুরুত্ব হচ্ছে ওজোন গ্যাস কি করে না ক্ষতিকর অতিবেগুনি রশ্মি
অতিবেগুনি রশ্মি ও রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মি এই দুই রশ্মিকে কি করে না পৃথিবীতে প্রবেশ করতে বাধা দেয়। আমাদের পৃথিবীর মধ্যে এই দুই রশ্মিকে প্রবেশ করতে কি করে না বাধা দেয়। এই ওজনের যে স্তরটা আছে সে এই দুই রশ্মিকে আমাদের পৃথিবীর মধ্যে প্রবেশ করতে বাধা দেয়। তার ফলে কি হয় না এই গ্যাসটি আমাদের পৃথিবীর ওপরে একটা আবরণের মতো বা ছাতার মতো কাজ করে। তাই এটাকে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা। সূর্যের ক্ষতিকারক যে অতিবেগুনি রশ্মি এবং রঞ্জন রশ্মি সেগুলিকে পৃথিবীতে প্রবেশ করতে বাধা দেয় বলে ওজোন গ্যাসকে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা। এছাড়াও আরেকটা গুরুত্ব রয়েছে, সেটা হচ্ছে পৃথিবীর যে বায়ুমণ্ডলের যে নিচের স্তর, সেই নিচের স্তরের তাপমাত্রাকে কি করে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করে। নিচের স্তরের তাপমাত্রা নিয়ন্ত্রণ কিছুটা হলেও নিচের স্তরে যে বায়ুমণ্ডল আছে সেই নিচের স্তরের বায়ুমণ্ডলের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। এটা হলো ওজোন গ্যাসের বা ওজোন যে স্তরের তার গুরুত্ব। এই অতিবেগুনি রশ্মি এবং রঞ্জন রশ্মি যদি আমাদের পৃথিবীতে চলে আসে তাহলে আমাদের কি ক্ষতি হতে পারে, অনেক ধরনের অসুখ বিসুখ এগুলো হতে পারে। তার জন্য এই গ্যাস থেকে যাতে পৃথিবীকে রক্ষা করা যায় সেই কারণেই এই ওজোন স্তরটি এখানে রয়েছে। এবার এর পরের বিষয়টি হচ্ছে বিনাশ। তাহলে এই যে ওজোন স্তরটা রয়েছে, এখন ওজোন স্তরটা আমাদের কি হচ্ছে না বিনাশ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই বিনাশের কারণ কি? বিনাশের প্রধান কারণ হচ্ছে এসি, ফ্রিজ, এই ধরনের জিনিসগুলো থেকে প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানি নির্গত হওয়া, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, জলাভূমির অতিরিক্ত ব্যবহার, এই যে জিনিসগুলোর ফলে কীটনাশক, জলাভূমি এগুলো থেকে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়। সেই গ্যাসগুলো বেরিয়ে গিয়ে ওজোন স্তরটাকে ধীরে ধীরে কি করে না ক্ষয় করছে। ঠিক আছে, তো এই যে গ্যাসগুলো, এই গ্যাসগুলো কি কি সেটা আমাদেরকে জানতে হবে। মন্ট্রিয়াল প্রটোকল অনুসারে ওজোন গ্যাসকে ধ্বংস করছে যেগুলো, তার একটা তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকা অনুযায়ী গ্যাসগুলোর নাম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন, যেটাকে আমরা সংক্ষেপে CFC বলে জানি। এটা কোথা থেকে বের হয় না, এটা ফ্রিজ, এসি এই সমস্ত জিনিস থেকে বের হয়। 2 নাম্বার হচ্ছে হ্যালোন, হয়েছে ফলা আকার ল দন্তা ন, হ্যালোন বানানগুলো একটু ভালোভাবে মনে রাখবে। মিথেন, তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড এর সংকেত হচ্ছে N2O, আর মিথেনের সংকেত CH4, আর লাস্ট আরেকটা গ্যাস হচ্ছে মিথাইল ব্রোমাইড। এইগুলি হচ্ছে আমাদের কি না মন্ট্রিয়াল প্রটোকল অনুযায়ী এই গ্যাসগুলি হচ্ছে কিসের জন্য দায়ী না মন্ট্রিয়াল প্রটোকল অনুযায়ী এই গ্যাসগুলি হচ্ছে দায়ী আমাদের ওজোন স্তরের বিনাশের জন্য। অর্থাৎ এসি, ফ্রিজ, কীটনাশক, জলাভূমি এই সমস্ত জায়গা থেকে যে গ্যাসগুলো বের হয় সেগুলোর মধ্যে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, হ্যালোন, মিথেন, নাইট্রাস অক্সাইড, মিথাইল ব্রোমাইড। এই গ্যাসগুলি হচ্ছে আমাদের মেন হচ্ছে ওজোন স্তরকে প্রধানত ধ্বংস করছে। তো এই ওজোন স্তরকে যে ধ্বংস করছে, এই ওজোন স্তরকে ধ্বংস করার ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে বা আমাদের ওপর তার কি প্রভাব পড়ছে। তো আমাদের ওপর এর একটা ভয়ঙ্কর প্রভাব পড়ছে। এই ওজোন স্তর ধ্বংস হয়ে যাওয়ার ফলে যে প্রভাবটা আমাদের উপর পড়ে সেটা হচ্ছে, দেখো প্রথম যে প্রভাবটা পড়ছে সেটা হচ্ছে ত্বকে মানুষের যেটা সৃষ্টি, মানুষের ওপর যে প্রভাবটা পড়ছে তার মধ্যে হচ্ছে ত্বকে কি সৃষ্টি হচ্ছে, ক্যান্সার, ত্বকে ক্যান্সার সৃষ্টি হচ্ছে। আর কি হচ্ছে,
চোখে ছানি পড়ছে, চোখে ছানি পড়ছে। আর কি হচ্ছে না মানুষের বিভিন্ন রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যাচ্ছে, রোগ প্রতিরোধের ক্ষমতা কমছে, ঠিক আছে, রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাচ্ছে। এছাড়াও আরও যে অন্যান্য প্রাণীদের ওপর যে প্রভাবগুলো পড়ছে সেগুলো হচ্ছে 2 নম্বরে আমি বলতেই পারি যে জলজ প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে, জলজ প্রাণীর সংখ্যা কমছে, প্রাণী কমছে। আর উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে না উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ ও বৃদ্ধি এই দুই ব্যাহত হচ্ছে, সালোক সংশ্লেষ ও বৃদ্ধি দুই ব্যাহত হচ্ছে। তাহলে ওজোন স্তর ক্ষয় হয়ে যাওয়ার পর আমাদের যে অতিবেগুনি সূর্যের যে রশ্মি সেটা আমাদের পক্ষে ক্ষতিকর, সেই রশ্মিটা যখন পৃথিবীতে পৌঁছাচ্ছে তখন আমাদের এই ধরনের অসুখ বিসুখগুলো হচ্ছে এবং আমাদের এই ধরনের ক্ষতিগুলো হয়ে যাচ্ছে। এরপর আরেকটা বিষয় সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে ওজোন গহ্বর। ওজোন গহ্বর কি? ওজোন গহ্বর হচ্ছে ওজোন স্তরের ঘনত্ব, অর্থাৎ বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন স্তরের ঘনত্ব সব জায়গাতেই প্রায় 200 ডবসন ইউনিটের বেশি থাকতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে ওজোন স্তরকে এই বিভিন্ন ধরনের যে গ্যাসগুলো সিএফসি বা মিথেন বা এই ধরনের যে গ্যাসগুলো এরা কি করছে আস্তে আস্তে ক্ষয় করে ফেলছে, এবং ক্ষয় করে ফেলার ফলে কিছু কিছু জায়গায় কি হয়েছে না ওজোন স্তরের ঘনত্ব 200 ডবসন ইউনিটের থেকেও কমে গেছে। এই জায়গাগুলোর মধ্যে দিয়ে সূর্যের অতিবেগুনি রশ্মি এবং রঞ্জন রশ্মি, ধরা যাক যে এইটা হচ্ছে পৃথিবী, এখন যদি এই জায়গাতে ওজোন স্তরটা এরকম পাতলা হয়ে গিয়ে থাকে, এটা পুরোটা এরকম আছে, এই জায়গাটা হয়তো দেখা গেছে এরকম পাতলা হয়ে গেছে, তাহলে এরকম একটা স্তর পুরোটা জুড়ে রয়েছে, পুরোটা জুড়ে এরকম মোটা একটা স্তর রয়েছে, কিন্তু এই জায়গাটা জুড়ে পাতলা হয়ে গেছে। তো এই যে পাতলা জায়গাটা তৈরি হয়েছে এই জায়গাটাতে কত আছে না 200 ডবসন ইউনিটের কম আছে এখানে ওজোন স্তরের যে ঘনত্ব। তো এই 200 ডবসন ইউনিটের কম যেখানে থাকবে সেখানকার মধ্যে দিয়েই সূর্যের যে অতি বেগুনি রশ্মি সেটা কোথায় প্রবেশ করে যাবে না পৃথিবীর ভেতরে প্রবেশ করে যাবে। এখন যদি পৃথিবীর ভেতরে প্রবেশ করে যায় তাহলে আমাদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ বা আমাদের যে কুপ্রভাবগুলো সেগুলো আমরা দেখতে পাবো। এই যে জায়গায় এই রশ্মিটা প্রবেশ করতে পারছে বা 200 ডবসন ইউনিটের কম হয়ে যাচ্ছে সেই জায়গাটাকে বলা হচ্ছে ওজোন গহ্বর। এরকম ওজোন গহ্বর কোথায় দেখা গেছে না আন্টার্কটিকায়, ওজোন গহ্বর কোথায় দেখা গেছে আন্টার্কটিকায়। তাহলে এই যে আন্টার্কটিকায় ওজোন গহ্বর দেখা গেছে, এই ওজোন গহ্বরটা শীতকালে আবার কি হয়, শীতকালে আয়তনে ওজোন গহ্বরের আয়তন শীতকালে কি হয় বৃদ্ধি পায়, আর গ্রীষ্মকালে কি হয় না গ্রীষ্মকালে ওজোন গহ্বরের আয়তনটা কমে যায়। তাহলে আজকের পড়াটা এতদূর পর্যন্তই। আশা করি তোমরা ওজোন স্তর সম্পর্কে এবং ওজোন গ্যাস সম্পর্কে অনেক কিছু আজকে জানতে পারলে। ওজোন স্তর সম্পর্কে এবং ওজোন গ্যাস সম্পর্কে এই সমস্ত তথ্যগুলো তোমাদেরকে দিয়ে দিলাম। এর মধ্যে থেকে বিভিন্ন ধরনের শর্ট কোশ্চেনও আসবে এবং এই ওজোন স্তরটা অনেক সময় 4 নম্বরের কোশ্চেনেও আসে। তো এখানে আজকের ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।